খুলে দেওয়ার 24 ঘন্টার মাথায় আবারও বন্ধ সার্বিয়া থেকে ক্রোয়েশিয়া যাওয়ার পথ। বাধ্যতামূলক কোটায় বিষয়ে ইইউ পার্লামেন্টের ভোটাভুটিতে বেশিরভাগ সদস্যের সমর্থন। পাকিস্তানের পেশোয়ারে বিমান বাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলায় নিহত 33। তেহরিক-ই-তালেবানের দায় স্বীকার। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা সরকারের। বিদ্রোহীদের বিরুদ্ধে রাশিয়ার সরবরাহ করা অস্ত্রের ব্যবহার শুরু করেছে দামেস্ক। সিরিয়ায় সামগ্রিক বিপর্যয় ঠেকাতে সহায়তা দেয়া হচ্ছে, দাবি মস্কোর। এবং প্রায় 7 দশক আটকে রাখার পর নেতাজি সুভাষ বসু বিষয়ক 64টি নথি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার। বিমান দুর্ঘটনায় মৃত্যুর কথা উল্লেখ নেই নথিতে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল দাস। সার্বিয়ার সঙ্গে সীমান্ত খুলে দেওয়ার 24 ঘন্টার মাথায় 8টি প্রবেশ মুখের 7টি বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়া সরকার। বন্ধ করে দেওয়া হয় স্লোভেনিয়ামুখী সব যান চলাচল। এতে বন্ধ হয়ে গেছে উত্তর ইউরোপে যাওয়ার একমাত্র রুটটি। বৃহস্পতিবার পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য দেশটিতে প্রায় 11,000 অভিবাসী প্রবেশ করায় তাদের চাপ সামাল দিতে গিয়ে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ক্রোয়েশিয়ার এ ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে তাদের সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা নেই বলে মন্তব্য করে হাঙ্গেরি। এদিকে ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত বাধ্যতামূলক কোটার বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের ভোটাভুটিতে আবারও এর পক্ষে সমর্থন দেয় বেশিরভাগ সদস্য। সার্বিয়ার সীমান্ত অতিক্রম করে ক্রোয়েশিয়া প্রবেশের সময় বৃহস্পতিবার পুলিশি বাধার মুখে পড়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে দেশ ছেড়ে আসা এসব মানুষ। অভিবাসীদের ঢল সামাল দিতে দেশটির সরকার সার্বিয়ার সঙ্গে সীমান্ত খুলে দেওয়ার একদিনের মাথায় 8টি প্রবেশ মুখের 7টি বন্ধ করে দিলে অনিশ্চয়তার মুখে পড়ে তারা। সম্ভাব্য সংকট এড়াতে স্লোভেনিয়ামুখী সব ধরনের যান চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। যারা এরই মধ্যে স্লোভেনিয়া পৌঁছে গেছেন তাদেরও ক্রোয়েশিয়া ফেরত পাঠায় দেশটির কর্তৃপক্ষ। অভিবাসীদের সংখ্যা আমাদের ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেছে। ত্রাণের মজুদও শেষের পথে। তবে আন্তর্জাতিক বিধিমালা মেনেই আমরা অভিবাসীদের সেবা দিয়ে যাচ্ছি। অভিবাসীদের সামাল দিতে ক্রোয়েশিয়ার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্য ইইউভুক্ত রাষ্ট্র ক্রোয়েশিয়া সেনজেন জোনের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা এখনো হয়নি। ক্রোয়েশিয়া এখন যে সংকটের মুখে পড়েছে আমরা তা 8.5 মাস সহ্য করেছি। অথচ ক্রোয়েশিয়া এখন অভিবাসীদের নিয়ন্ত্রণই করতে পারছে না, উল্টো হাঙ্গেরির ওপর দায় চাপাতে চাইছে। তবে অভিবাসীদের চাপ ভাগ করে নেওয়া প্রসঙ্গে প্রতিবারই কৌশলে দায় এড়িয়ে যায় স্লোভেনিয়া। ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত বাধ্যতামূলক কোটা ব্যবস্থার শুরু থেকেই বিরোধিতা করে আসছিল দেশটি। এ প্রস্তাবের বিষয়ে বিতর্ক ওঠায় ইউরোপীয় পার্লামেন্টে বৃহস্পতিবার একটি প্রতীকী ভোট অনুষ্ঠিত হয়। এ সময় প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 370টি, বিপক্ষে যায় 134টি। 23 সেপ্টেম্বর ইইউ সম্মেলনে এ সংকট মোকাবেলার বিষয়ে জোটের সব দেশ একটি কার্যকর সমাধানে আসবে বলে আশা প্রকাশ করেন জার্মানি। ভোটের ফলাফল দেখে মনে হবে যে ইউরোপ কোনো সংখ্যক অভিবাসী গ্রহণে প্রস্তুত, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। রাজনৈতিকভাবে তা অসম্ভব। শরণার্থীর সংজ্ঞা বা জেনেভা কনভেনশনের নীতিমালা আমরা এড়িয়ে চলতে পারি না। এদিকে 3 দিন ধরে তুরস্ক সরকার গ্রিস ও বুলগেরিয়ায় পাড়ি জমানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করায় পশ্চিমাঞ্চলীয় ইদ্রিনের শহরে খোলা আকাশের নিচে অপেক্ষমান কয়েকশো অভিবাসী অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় তারা অবিলম্বে সীমান্ত খুলে দেওয়ার দাবি জানায়। এদিকে অভিবাসীদের ঠেকাতে তুরস্ক সীমান্ত এলাকায় 1000 সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে বুলগেরিয়া। তবে অপেক্ষাকৃত নমনীয় ভূমিকা পালন করছে ফ্রান্স। অভিবাসীদের আশ্রয় দেওয়ার পাশাপাশি ইইউভুক্ত রাষ্ট্রগুলোর করণীয় বিষয়ে আলোচনা করতে ইতালির মোদেনা শহরে বৃহস্পতিবার বৈঠকে বসেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাঁদ এবং ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তানের পেশোয়ারে বিমান বাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনায় অন্তত 33 জন নিহত হয়েছে। এদের মধ্যে 20 জন বেসামরিক নাগরিক ও 13 জন জঙ্গি। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান টিটিপি। শুক্রবার পেশোয়ারের বাদাবের এলাকায় ইনকলাব রোডের কাছে সেনা ক্যাম্পে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এতে ক্যাম্পের ভেতরে মসজিদে অবস্থান করা 16 মুসল্লি নিহত ও 22 জন আহত হয় বলে জানায় জি নিউজ। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে 13 জঙ্গি নিহত হয়। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর জানায়, গোলাগুলিতে 2 সেনা কর্মকর্তা সহ সামরিক বাহিনীর অন্তত 10 সদস্য আহত হয়। আহতদের সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় গণমাধ্যম।
এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জঙ্গিদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান ও স্থল অভিযানে রাশিয়ার সরবরাহকৃত অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার শুরু করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে স্থল অভিযানে রুশ সেনার উপস্থিতি অস্বীকার করেছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সে সঙ্গে ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন পড়লে রাশিয়ার কাছে সেনা সহায়তা চাওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সিরিয়ায় যে কোনো ধরনের সামগ্রিক বিপর্যয় প্রতিহত করতেই দামেস্কে সামরিক সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন রাশিয়া। সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিজ দেশের সেনা সংকটের কথা স্বীকার করলে দেশটিকে সব ধরনের সেনা ও অস্ত্র সহায়তার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরীয় সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে অনেকদিন ধরেই দেশটিতে রুশ সেনা উপদেষ্টারা অবস্থান করলেও পুতিনের এই ঘোষণার পরপরই মূলত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আসতে থাকে সিরিয়ায় রুশ সেনার উপস্থিতির বিষয়টি। এ অবস্থায় বৃহস্পতিবার টেলিভিশনকে দেয়া এক ভাষণে সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে স্থল অভিযানে কোনো ধরনের রুশ সেনার উপস্থিতি অস্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম। তবে ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন পড়লে রাশিয়ার কাছে সেনা সহায়তা চাওয়া হবে বলেও জানান তিনি। এই মুহূর্তে রুশ সেনাদের সঙ্গে যৌথ স্থল অভিযানে অংশ নিচ্ছি না আমরা। তবে কখনো যদি এ ধরনের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি তবে তা ভেবে দেখা হবে এবং রাশিয়ার কাছে সেনা সহায়তা চাওয়া হবে। অন্যদিকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সিরিয়ায় যে কোনো ধরনের সামগ্রিক বিপর্যয় প্রতিহত করতে দামেস্ককে সামরিক সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। আমরা সিরিয়ার সামগ্রিক বিপর্যয় প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। লিবিয়া ও সেখানকার অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলো আজ বড় ধরনের বিপর্যয়ের শিকার। সিরিয়ার চলমান পরিস্থিতিও যদি ওই দিকে যায় তবে এই দেশটির পরিণামও একই হবে। গত দুদিনে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে, যদিও নিহতের সংখ্যা আরো বেশি বলে দাবি করেছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান ও স্থল অভিযানে রাশিয়ার সরবরাহকৃত অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার শুরু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বৃহস্পতিবার আইএস নিয়ন্ত্রণাধীন দেশটির রাক্কা শহরে ১২ দফা বিমান হামলা চালিয়েছে সিরীয় সেনাবাহিনী। তবে এতে হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়াও দেশটির দক্ষিণাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত একটি এলাকায় সরকারি বাহিনীর ব্যারেল বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদে দুটি বোমা হামলায় পুলিশ সহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ৭৫ জন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বাগদাদের বাণিজ্যিক এলাকা বাব আল শারকিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এতে ৩ জন পুলিশ সহ কমপক্ষে ১২ জন নিহত হয় এবং আহত হয় অন্তত ৪৫ জন। এরপর রাজধানীর আল ওয়াথবাস চত্বরে দ্বিতীয় বোমা হামলার ঘটনাটি ঘটে। এতে ৪ জন পুলিশ ও ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয় প্রায় ৩১ জন। হামলার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী চলতি বছরের আগস্ট মাসে ইরাকে জঙ্গি হামলায় ১৩০০-র বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৮০০-র বেশি মানুষ। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সরকার হাউথিদের সঙ্গে কোনো সমঝোতায় যেতে রাজি নয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী খালিদ বাহা। বৃহস্পতিবার দেশে ফেরার পর এডেনে প্রথমবার মন্ত্রিসভার এক বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলো কোনো ছাড় দিতে চাইছে না বলে সেখানে রাজনৈতিক পরিবর্তন সহজ হবে না বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ মুসা হামাদ উদকাল্লাব। এই অবস্থায় রাজধানী সানায় সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম। বৃহস্পতিবারও ইয়েমেনের রাজধানী সানায় কয়েক দফা বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। বিভিন্ন সামরিক ও নাগরিক অবকাঠামো লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে তারা। এসব হামলায় অন্তত ৯ জন নিহত হয় বলে জানায় গণমাধ্যম।
স্থানীয়রা বলছে হাউথিদের দমনের নামে ইয়েমেনের রাজধানীকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে চাইছে সৌদি জোট। জোটের হামলায় আমাদের পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে, আমরা নিঃশ্বাস নিতে পারছি না। আল্লাহ সাক্ষী, আমাদের পরিবার ও স্বজনদের হত্যার মধ্য দিয়ে যে চরম নিষ্ঠুরতা ওরা করেছে তা অবিশ্বাস্য। আমাদের তো কোনো ক্ষমতা নেই, তবে নিশ্চয়ই এর শাস্তি আল্লাহ তরফ থেকেই ওরা পাবে। এই অবস্থায় ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে মন্ত্রিসভার বৈঠকের ডাক দেন ইয়েমেনের প্রধানমন্ত্রী খালিদ বাহা। বন্দরনগরী এডিনে আয়োজিত এই বৈঠকে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠাই তাদের সরকারের অন্যতম লক্ষ্য। তবে এই জন্য হাউথিদের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। আমাদের এখন অনেক দায়িত্ব। শুরুতেই দখল হয়ে যাওয়া সব সরকারি স্থাপনায় আমাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। হাউথিদের সঙ্গে আলোচনার কোনো জায়গা নেই, কারণ তারা আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা শান্তি প্রক্রিয়া শুরু করব, তবে তা আমাদের মতো করে। ইয়েমেনের বর্তমান পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সদিচ্ছার অভাব ও নেতৃত্বে সিদ্ধান্তহীনতাকে দায়ী করেছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের এমন একজন বিশ্লেষক জানান, ইয়েমেনের রাজনৈতিক পরিবর্তন খুবই সময় সাপেক্ষ ব্যাপার। শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকেই কোনো না কোনো বিষয়ে ছাড় দিতে হয়। ইয়েমেনের রাজনীতির মাঠে কেউ ছাড় দিতে প্রস্তুত নয়, কাজেই সেখানে শান্তি প্রতিষ্ঠা এত সহজ হবে না, বরং পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে বলেই আমার ধারণা। এদিকে ইয়েমেনি হাউথিদের দাবি, সৌদি জোটের এক সেনাকে আটক করেছে তারা। শুক্রবার হাউথিদের পরিচালিত আল মাসিরা টেলিভিশনের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, সৌদির জাজান সীমান্ত এলাকা থেকে ওই সেনাকে আটক করে তারা। এদিকে সৌদির দক্ষিণ পশ্চিম সীমান্তে হাউথিদের সঙ্গে জোটের সেনাদের ব্যাপক সংঘর্ষ হয় বলে জানা গেছে। সীমান্তে উভয় পক্ষই একে অন্যকে লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। দিল্লিতে ডেঙ্গু মোকাবেলায় সরকার নানা ব্যবস্থা নেয়ার কথা বললেও ভিন্ন কথা বলছে পৌর কর্তৃপক্ষগুলো। ব্যর্থতার অভিযোগ তুলে কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ। পবিত্র আল-আকসা মসজিদে প্রাঙ্গণে সহিংসতার বিষয়ে জরুরি ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের ভূমিকা চেয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতি এই আহ্বান জানান তিনি। ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের তৃতীয় বৃহত্তম তীর্থস্থান আল-আকসা মসজিদে আগ্রাসনের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান বাদশাহ সালমান। এই বিষয়ে অবিলম্বে জাতীয় নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের প্রতিও একই আহ্বান জানান তিনি। আল-আকসা মসজিদে নিয়ম কানুনের কোনো পরিবর্তন হলে তা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে বুধবার হুঁশিয়ারি দেন ফরাসি প্রেসিডেন্ট। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অভিযোগ করেন, আল-আকসায় সহিংসতা চালিয়ে তাদের আবারও যুদ্ধের পথে ঠেলে দিচ্ছে ইসরায়েল। সৌদি আরবের মক্কায় এশীয় হাজিদের একটি আবাসিক হোটেলে হঠাৎ আগুন লেগে যাওয়ায় প্রায় 1000 হাজিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই সময় তা হুড়োহুড়িতে 2 হাজি আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে হোটেলটিতে অগ্নিকাণ্ড হয়। তবে হোটেলের নাম এবং আহতদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এর আগে শুক্রবার মক্কায় মসজিদুল হারামে প্রচণ্ড তুফানে একটি ক্রেন আছড়ে পড়ে 107 হাজির মৃত্যু হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত 64টি গোপন নথি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শুক্রবার কলকাতা পুলিশ মিউজিয়ামে নথিগুলোর প্রকাশনা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নথি প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করেন। তবে আপাতত এখানে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। আগামী সোমবার থেকে নথিগুলো দেখার সুযোগ পাবেন সাধারণ লোকজন। শুক্রবারের প্রকাশনা অনুষ্ঠানে সুভাষচন্দ্র বসুর কয়েকটি ভিডিও চিত্রও প্রকাশ করা হয়। এর মধ্যে একটি ভিডিও নেতাজির ভাইপোর স্ত্রী কৃষ্ণা বসুর হাতে তুলে দেওয়া হয়। 1945 সালে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে। বিভিন্ন সময় এমনটা প্রচারিত হলেও রাজ্য সরকার প্রকাশিত 12,744 পৃষ্ঠার নথিতে নেতাজির বিমান দুর্ঘটনায় নিহতের কথা উল্লেখ নেই বলে জানায় কর্তৃপক্ষ। For the public
এটা আমরা নেক্সট উইক থেকে আগামী সোমবার থেকে পাবলিকের ভিউয়ের জন্য এটা আমরা খুলে দেব। তার জন্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস একটা ফর্মুলা আমরা ইউজ করব। তারা নাম নথিভুক্ত করবেন এবং তাদের কাছে আমরা উন্মুক্ত করে দেব। ভারতে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রায় 2000-এ পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। দিল্লি সরকার জোর পদক্ষেপ নেওয়ার কথা বললেও পৌর কর্তৃপক্ষের অভিযোগ কোনো ফান্ড দেওয়া হচ্ছে না তাদের। এদিকে ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলে অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন সহ দিল্লির কয়েকটি জায়গায় বিক্ষোভ করেছে কংগ্রেস। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না দিল্লির ডেঙ্গু পরিস্থিতি। গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে 1900 ছাড়িয়েছে। রোগীর চাপে হিমশিম খাচ্ছে দিল্লির সরকারি বেসরকারি হাসপাতালগুলো। একই বিছানায় 2-3 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গুতে 3 শিশুর মৃত্যুর পর তীব্র সমালোচনার মুখে পড়ে দিল্লির কেজরিওয়াল সরকার। শিশুদের বাবা মার অভিযোগ, শয্যা খালি না থাকার কথা বলে বেশ কয়েকটি হাসপাতাল তাদের ফিরিয়ে দেয়। ডাক্তারদের অবহেলা ও চিকিৎসার অভাবেই তাদের সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ডেঙ্গুতে মারা যাওয়া শিশুদের পরিবার। ডাক্তারদের অবহেলার কারণেই আমার বাচ্চা মারা গেছে। পরীক্ষা নিরীক্ষা করে যে রিপোর্ট দেয়া হয়েছিল সেটা ভুল ছিল, অথচ কোনো ডাক্তারই তা যাচাই বাছাই করার প্রয়োজন মনে করেনি। ডাক্তারদের দায়িত্ব ছিল রোগী কেন এমন করছে তার কারণ বের করা। কারো কারো অভিযোগ, অনভিজ্ঞ জুনিয়র ডাক্তার দিয়ে চিকিৎসা করানোর কারণে মৃতের সংখ্যা এত বাড়ছে। এরকম একটি ইমার্জেন্সি পরিস্থিতিতে কেন অপ্রশিক্ষিত ডাক্তারদের দায়িত্বে রাখা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। আমার ভাইয়ের কি হয়েছে তারা সেটা ধরতেই পারেনি। ডেঙ্গু জটিল আকার ধারণ করার পর তাকে একটা ইনজেকশন দেওয়া হয়। আমার ভাই মারা যাওয়ার পর জানতে পেরেছি ওই স্টেজে ওই ইনজেকশন দেওয়ার কথা নয়। এই পরিস্থিতিতে দিল্লি মিউনিসিপ্যালিটিকে জরুরি পদক্ষেপ নিতে বৃহস্পতিবার নোটিশ জারি করেন ভারতের হাইকোর্ট। আদালত দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে নোটিশ দিয়েছেন। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপের পর বর্তমান অবস্থা সম্পর্কে তাদের কাছ থেকে প্রতিবেদনও চাওয়া হয়েছে। ভবিষ্যতে ডেঙ্গু প্রতিরোধে তারা কি ব্যবস্থা নিতে যাচ্ছে সে সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে। কেজরিওয়াল সরকার জানিয়েছে ইতোমধ্যে 3টি পৌর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরো জোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও জনবল সরবরাহ করার কথাও জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। তবে সরকারের একথা নাকচ করে দিয়ে স্থানীয় মেয়ররা জানিয়েছেন কোনো অর্থ বরাদ্দ তাদের দেওয়া হয়নি। ডেঙ্গু নিয়ন্ত্রণে কেজরিওয়াল সরকার পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি অভিযোগ করে দিল্লিতে বিক্ষোভ করেছে কংগ্রেসের নেতাকর্মীরা। দিল্লি সরকারকে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে অবিলম্বে বাজেট ছাড় করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। শ্রীলঙ্কায় সামরিক বাহিনী ও তামিল টাইগার বিদ্রোহীদের মধ্যে সংঘাতে যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। দেশটিতে 2009 সালে শেষ হওয়া গৃহযুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে বিশেষ আদালত গঠনের বিষয়ে জাতিসংঘের আহ্বানের পর শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে একথা জানানো হলো। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাঙ্গালা সামারাবিরা বিচার প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী শ্রীলঙ্কার সামরিক বাহিনীর অভিযানে অন্তত 40,000 তামিল নাগরিক মারা গেছে এবং অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। 26 বছরের গৃহযুদ্ধে দুই পক্ষের সদস্যদের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে বলে জানায় জাতিসংঘ। উত্তর কোরিয়ার পক্ষ থেকে যে কোনো পরমাণু ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাব হিসেবে তাদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রশান্ত মহাসাগরে নিযুক্ত মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তা অ্যাডমিরাল হ্যারি হ্যারিস একথা বলেন। পিয়ংইয়ং আগামী মাসে নতুন কৃত্রিম উপগ্রহ ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, এই খবরের পরিপ্রেক্ষিতে এমন কথা বললেন তিনি। উত্তর কোরিয়ার এ ধরনের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে তাদের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করা হবে বলেও জানান তিনি। দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজ পাঠিয়ে ওই অঞ্চলের বিরোধপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে চীনের দাবিকে প্রত্যাখ্যান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ও রিপাবলিকান নেতা জন ম্যাককেইন। ম্যাককেইন বলেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আলাস্কা সফর শেষে দক্ষিণ চীন সাগরের 12 নটিক্যাল মাইল এলাকায় চীন তাদের নৌবাহিনীর জাহাজ পাঠিয়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। আর তাই যুক্তরাষ্ট্রের উচিত হবে এখনই ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর জাহাজ পাঠিয়ে সেখানকার নিয়ন্ত্রণ নিয়ে চীনের এই ঘোষণাকে প্রত্যাখ্যান করা।
সেই সঙ্গে মেক্সিকো উপসাগর এলাকা যদি মেক্সিকোর নিয়ন্ত্রণাধীন হতে না পারে তবে দক্ষিণ চীন সাগরও চীনের অধীনে থাকতে পারে না। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্র পোরোশেঙ্কো দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছেন বলে মন্তব্য করেছেন দেশটির কট্টর জাতীয়তাবাদী দলের নেতা ওলেগ লিয়াশকো। ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অপরাধে দলের এক নেতার গ্রেফতারের পর এমন মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকায় প্রেসিডেন্টের অভিশংসনেরও দাবি জানান তিনি। এর আগে অর্থের বিনিময়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার কট্টর জাতীয়তাবাদী দল র্যাডিক্যাল পার্টির এই নেতার গ্রেফতারের পক্ষে সমর্থন দেন দেশটির বেশিরভাগ পার্লামেন্ট সদস্যরা। প্রতিরক্ষা খাতে ব্যয়ের হিসেব রাখতে একটি উচ্চপদস্থ কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারে একটি টাউন হল ইভেন্টে এই কথা বলেন এই ডেমোক্রেটিক। এদিকে বৃহস্পতিবারের রিপাবলিকান বিতর্কে ট্রাম্পকে নিয়ে তুমুল সমালোচনা যুক্তিযুক্ত ছিল না বলে মন্তব্য করেছেন দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা। নির্বাচনের সময় যত এগুচ্ছে ততই বাড়ছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। বৃহস্পতিবার ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনকে দেখা যায় নিউ হ্যাম্পশায়ারের একটি টাউন হল ইভেন্টে। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহারের তথ্য ফাঁস হয়ে যাওয়ায় তার প্রার্থিতার স্বপ্ন হুমকির মুখে পড়ছে এমন ইঙ্গিত বিভিন্ন জরিপে দেয়া হলেও এদিন হিলারিকে বেশ সপ্রতিভই দেখা যায়। তিনি বলেন, মার্কিন প্রতিরক্ষা খাতে ব্যয়ের হিসেব রাখা এখন খুবই জরুরি হয়ে পড়েছে। আমি জানি প্রতিরক্ষা দপ্তর তাদের কিছু ব্যয় কমাতে যাচ্ছে, আবার কিছু ব্যয়ের খাতও পরিবর্তন করতে যাচ্ছে। তবে কংগ্রেসের কারণেই তারা এমনটা পারছেন। আমি মনে করি যত দ্রুত সম্ভব আমাদের উচিত একটি কমিশন তৈরি করে এই খাতে ব্যয়ের হিসেব রাখা। এদিকে বৃহস্পতিবার রিপাবলিকান বিতর্কে সবার তোপের মুখে পড়েন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। বিতর্কের কেন্দ্রবিন্দুই যেন ছিলেন তিনি। আমি ধরে নিচ্ছি আমাকে আজ সমালোচনার মোড়কে মুড়ে সাধুবাদ জানিয়েছে সবাই, কিন্তু আমি আবারও বলতে চাই আমি নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। কাউকে সুন্দর লাগছে বলাটা তাকে কোনোভাবে হেয় করা হতে পারে না। আর পুরো বিতর্কে ট্রাম্পকে এভাবে সমালোচনা করা কোনোভাবেই যুক্তিযুক্ত ছিল না বলে মত দলের অন্যান্যদের। পুরো বিতর্ক জুড়ে যা হয়েছে তা ছিল কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা। একটি টিভি বিতর্কে মার্কিনীদের নেতৃত্ব দিতে ইচ্ছুকদের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মোট 15 জন, যাদের মধ্যে কেবল ট্রাম্পেরই কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তানজিম বুনিয়াদ, সময় সংবাদ। জাপানে বিতর্কিত নিরাপত্তা বিলের ওপর পার্লামেন্টের উচ্চকক্ষে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে। আজই বিলটি অনুমোদনের মধ্য দিয়ে চূড়ান্ত আইনে পরিণত হতে পারে বলে জানিয়েছে এএফপি। নতুন আইনটি কার্যকর হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথমবারের মতো দেশের বাইরে জাপানি সেনারা যুদ্ধে অংশ নিতে পারবে। বিলটির বিরুদ্ধে জাপানিদের বিক্ষোভ ও বিরোধী দলীয় সদস্যদের তীব্র বিরোধিতা সত্ত্বেও প্রস্তাবটি পাশের বিষয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শুক্রবার তার বিরুদ্ধে পার্লামেন্টে বিরোধীরা নিন্দা প্রস্তাব আনলেও অ্যাবে তা উতরে যান। এবার বিরোধী আইন প্রণেতারা পার্লামেন্টের নিম্নকক্ষে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের চেষ্টা চালাচ্ছেন। এর আগে বৃহস্পতিবার জাপানের নতুন নিরাপত্তা বিলের বিষয়ে পার্লামেন্টের উচ্চকক্ষে বিতর্ক শুরু হলে বিরোধী ও ক্ষমতাসীন দলের আইন প্রণেতাদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। জাতিসংঘের 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক 3 দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে 25 সেপ্টেম্বর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এ সম্মেলনে জাতিসংঘ গৃহীত খসড়া প্রস্তাবনা সিদ্ধান্ত আকারে অনুমোদন করবেন। আগামী 28 সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে লক্ষ্য ও গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন করণীয় সম্পর্কে আলোচনা করবে সদস্য রাষ্ট্রগুলো। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন শিহাবুদ্দিন কেসলু। জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দেওয়ার আগেই সুন্দর আগামী দিক নির্দেশনায় বিশ্ব নেতারা মিলিত হবেন 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক 3 দিনব্যাপী সম্মেলনে। আশা করা হচ্ছে জাতিসংঘের 193টি রাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ যোগ দেবেন এই সম্মেলনে। গত 2.5 বছর ধরে প্রস্তুত করা বাংলাদেশ সহ নির্বাচিত জাতিসংঘের 30টি দেশের সমন্বয়ে গঠিত ওপেন ওয়ার্কিং কমিটির 2015 পরবর্তী টেকসই উন্নয়নে 17টি লক্ষ্য অর্জনের খসড়া অনুমোদন হবে এখানে।
এদিকে আগামী 28শে সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশন। জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যকরী সভাপতি আইনার গুন্নার জানালেন, জাতিসংঘের এবারের অধিবেশন হবে খুবই গুরুত্বপূর্ণ। এবারের অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের 70তম সভা উদযাপনের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বিশ্বের প্রতিটি দেশ যাতে দ্রুত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয় সে বিষয়ে বিভিন্ন কৌশল ও করণীয় সম্পর্কে একটি রূপরেখা তুলে ধরা হবে। আর গণমাধ্যমে যেহেতু প্রত্যেক দেশের জনগণের মতামত উঠে আসে, তাই টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হবে। আর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর AK আব্দুল মোমেন জানালেন, 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডাতে ঢাকার সবগুলো প্রস্তাবনাই গৃহীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 2000 সালে যখন MDG মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হয় সেই অনুষ্ঠানে এসেছিলেন, সেইটাতে সই করেছিলেন ডিক্লারেশনে। আর আমরা আশা করতেছি এইবারে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই যে ঐতিহাসিক একটা ডকুমেন্ট UN তৈরি করেছে, সেগুলো শুধু সই করবেন না, সই করার মধ্যে একটা পার্থক্য আছে। পৃথিবীর মধ্যে বোধহয় তিনি একমাত্র মহিলা রাষ্ট্রনায়ক যিনি 2000-এ সই করেছেন, 2015 সালে সই করবেন। যেহেতু আমরা MDGর ক্ষেত্রে একটা বেশ সুনাম অর্জন করেছি, একটা মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি, শুধু আমাদের বক্তব্যটুকু অন্যরা বেশ শ্রদ্ধার সাথে শুনে, তার ফলে আমাদের যতগুলো প্রস্তাব তারা গ্রহণ করেছে। UN-তে আমরা উন্নয়নশীল দেশগুলোর সব দেশের মধ্যেই আমরা একটা সম্মানজনক অবস্থানে আছি। দেশের অর্থ বিদেশে পাচারের বিরুদ্ধে এবং উন্নত দেশে ডিউটি ফ্রি, কোটা ফ্রি পণ্যের আমদানির নির্দেশনা সহ এবার জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে বলেও জানান রাষ্ট্রদূত মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানব ও পরিবেশ বান্ধব, অর্থনৈতিক বৈষম্যহীন এবং আরো বেশি অংশীদারিত্বমূলক শান্তির ভবিষ্যৎ পৃথিবী গড়ে তোলার দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখবেন এই সম্মেলনে। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চিলিতে ভয়াবহ ভূমিকম্পের ফলে জাপানেও সুনামির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে বন্দরনগরী কুজির উপকূলে প্রায় 70 সেন্টিমিটার পানি বেড়ে গেছে। জাপানের আবহাওয়া দপ্তর দেশটিতে সুনামি সতর্কতা জারি করেছে। সমুদ্র তীরবর্তী হোক্কাইডো এবং ওকিনাওয়াতেই প্রথম সুনামি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সংস্থার সতর্কতার অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে স্থানীয়দের সেখান থেকে সরে আসতে বলা হচ্ছে। এছাড়া সারা দেশেই সমুদ্রের পানিতে জলোচ্ছ্বাস হচ্ছে বলে খবর পাওয়া গেছে, তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার চিলিতে 8.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত 20 জন। চিলিতেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খুলে দেওয়ার 24 ঘন্টার মাথায় আবারও বন্ধ সার্বিয়া থেকে ক্রোয়েশিয়া যাওয়ার পথ। বাধ্যতামূলক কোটার বিষয়ে EU পার্লামেন্টের ভোটাভুটিতে বেশিরভাগ সদস্যের সমর্থন। পাকিস্তানের পেশোয়ারে বিমান বাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলায় নিহত 33। তেহরিক-ই তালেবানের দায় স্বীকার, জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা সরকারের। বিদ্রোহীদের বিরুদ্ধে রাশিয়ার সরবরাহ করা অস্ত্রের ব্যবহার শুরু করেছে দামেস্ক। সিরিয়ায় সামগ্রিক বিপর্যয় ঠেকাতে সহায়তা দেওয়া হচ্ছে, দাবি মস্কোর। এবং প্রায় 7 দশক আটকে রাখার পর নেতাজি সুভাষ বসু বিষয়ক 64টি নথি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার। বিমান দুর্ঘটনায় মৃত্যুর কথা উল্লেখ নেই নথিতে। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।